দিগন্ত পারে সবাইকে স্বাগত। আমি অসিত স্যার। আজকে শুরু করছি জ্ঞানের সেই পাঠ, অর্থাৎ শেষ স্তর, ধারণা। এর আগের ক্লাসে আমাদের আলোচনা হয়ে গেছে সংবেদন এবং প্রত্যক্ষণ। আজকে আলোচনা করব ধারণা। এই ধারণা কি, কিভাবে আমাদের ধারণা তৈরি হয়? আমরা আগেও বলেছি, এখনো বলছি, এই জ্ঞান তৈরির বিষয়টা বা এই ধারণাটা একটা জটিল প্রক্রিয়া। তাই জেনে নেওয়া যাক ধারণা আমাদের কিভাবে ধারণা হয়। তাহলে ধারণার ক্ষেত্রে ধারণা, ধারণা বলতে কি বোঝো? আমি একটা সংজ্ঞা এখানে যেটা দিয়েছি অত্যন্ত সহজ এবং সরল ভাষাতে, তোমরা প্রয়োজনে কিন্তু এটা লিখে নেবে। বইয়ে হয়তো কিছু কিছু যে সংজ্ঞাগুলো দেওয়া আছে সেগুলো একটু কঠিন শব্দ প্রয়োগ করা আছে, তাই আমি বলছি এটা তোমরা কিন্তু লিখে নেবে। একই শ্রেণীর বিভিন্ন বস্তুর মধ্যে যে সাধারণ গুণ বর্তমান আছে তার অভিজ্ঞতাই হলো ধারণা। আবার একবার আমি বলছি, দেখো, একই শ্রেণীর বিভিন্ন বস্তুর মধ্যে যে সাধারণ গুণ বর্তমান আছে তার অভিজ্ঞতাই হলো ধারণা। আমি একটা উদাহরণ দিই, তাহলে বোঝা যাবে। আচ্ছা, এই একই শ্রেণী বলতে কি বোঝায়? হয়তো গাছ একটা শ্রেণী, পশু একটা শ্রেণী, পাখি একটা শ্রেণী, মানুষ একটা শ্রেণী। কিন্তু এই নয় যে আমি পশুর সাথে পাখি ঢুকিয়ে দিলাম, মানুষ ঢুকিয়ে দিলাম, তাহলে কিন্তু শ্রেণী বিভাজন হয়ে গেল, একই শ্রেণীর মধ্যে থাকলো না। তাহলে আমাদের সংজ্ঞাতেই বলা হয়েছে যে একই শ্রেণীর বিভিন্ন বস্তুর মধ্যে, তাহলে যদি পশু হয় তাহলে সেই পশু শ্রেণীর বিভিন্ন বস্তুর মধ্যে গরু হতে পারে, ছাগল হতে পারে, ভেড়া হতে পারে, বিভিন্ন বস্তুর মধ্যে যে সাধারণ গুণগুলো বর্তমান আছে সেই গুণগুলো অর্থাৎ সম্পর্কে অভিজ্ঞতাই হলো ধারণা। সেই গুণগুলো সম্পর্কে আমাদের যে জ্ঞানটা তৈরি হচ্ছে এটাই হচ্ছে ধারণা। দেখো, ধারণা কিন্তু আমাদের বিভিন্ন ভাবে হয়ে থাকে। সাধারণত 3 প্রকার ধারণার কথা আমি এখানে লিখেছি। একটা হচ্ছে প্রত্যক্ষ ধারণা গঠন, একটা হচ্ছে অপ্রত্যক্ষ ধারণা গঠন, আর একটা হচ্ছে ভুল ধারণা। তাহলে এই বিষয়গুলো পরিষ্কার করা যায় যে প্রত্যক্ষ ধারণা গঠনটা কিভাবে সংগঠিত হচ্ছে। যখন আমরা কোনো জিনিসকে প্রত্যক্ষ করছি তখন, অর্থাৎ সেই জিনিসটাকে আমরা দেখছি কিংবা শুনছি কিংবা স্পর্শ দ্বারা অনুভব করছি, অর্থাৎ প্রত্যক্ষণ বিষয়টা যেভাবে ঘটছে সেটা করার ক্ষেত্রে যখন আমরা সরাসরি করছি তখনই হচ্ছে প্রত্যক্ষ ধারণা গঠন। যেমন ক্লাসে যদি ছোট ছোট শিশুদেরকে পড়ানো হয় তখন আম সম্পর্কে তাদের যদি ধারণা দেওয়া হয় এবং সেই আমটা একটা আস্ত আম তাদের পাশে তাদের হাতে দেওয়া হয়, তাহলে তারা যে প্রত্যক্ষ করবে এর মধ্য দিয়ে যে ধারণাটা তৈরি হবে সেটা হচ্ছে প্রত্যক্ষ ধারণা। কিন্তু সব ক্ষেত্রে হয় না। যেমন ধরো, শিশুকে বাঘ সম্বন্ধে ধারণা দেওয়া হচ্ছে, তাহলে একটা বাঘ নিয়ে আসতে হয়, আস্ত বাঘ জঙ্গল থেকে ধরে নিয়ে এসে ব্যাস তাহলে হয়ে গেল, আর কি সম্ভব নয়। তাহলে সমস্ত বস্তু নয়, যেসব বস্তুগুলো সম্ভবপর এবং শিক্ষা ক্ষেত্রে যেগুলোকে প্রয়োগ করা যায় সেই রকম প্রত্যক্ষযোগ্য বস্তুগুলোকে যদি দিয়ে জ্ঞান অর্থাৎ ধারণা দেওয়া যায় তাহলে যে ধারণার তৈরি হয় সেটাই হচ্ছে প্রত্যক্ষ ধারণা গঠন। এরপরে আসি অপ্রত্যক্ষ ধারণা গঠন। তাহলে অপ্রত্যক্ষ কোনগুলো? ওই যে বলছিলাম যে একটা বাঘকে নিয়ে এসে কখনো আমরা ধারণা দিতে পারবো না, প্রত্যক্ষ করাতে পারবো না। তাহলে কি হবে না, কোনো ছবির মধ্য দিয়ে, তাই তো, কোনো ছবির মধ্য দিয়ে
আমরা সেই শিশুটিকে ধারণা দেব এটা বাঘ, এটা জঙ্গলে থাকে, এ অত্যন্ত হিংস্র প্রাণী, এ মানুষকে কিংবা অন্য পশু দেখলে এ কিন্তু আক্রমণ করতে ছাড়ে না। এই যে ধারণাগুলো আমরা ছবির মধ্য দিয়ে যখন দেখছি, হ্যাঁ, কিংবা ধরো টিভি, মোবাইল অর্থাৎ অডিও ভিজুয়াল এই ধরনের কোনো একটা মাধ্যম দিয়ে যদি আমরা তাকে সেটাকে ধারণা দিই, সেই ধারণাটা হচ্ছে অপ্রত্যক্ষ ধারণা গঠন। পরিষ্কার হয়েছে? এরপরে আসছি ভুল ধারণা। আমাদের ওই দুটো ধারণার মতোই আরেকটা ধারণা হচ্ছে ভুল ধারণা, এবং আমরা মাঝে মাঝেই কিন্তু ভুল ধারণা করে ফেলি। কেন? না, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের কোনো কিছুর অভাব যদি হয়, কিংবা সঠিক যে বস্তুটা সেই বস্তু রূপে তাকে যদি আমরা না চিনতে পারি, তাহলে কিন্তু ভুল ধারণা হবে। যেমন দেখবে আমরা অন্ধকারে বেরোচ্ছি, বেরোতে গিয়ে হঠাৎ ও মা গো চিৎকার করে উঠলাম, কি হলো কি হলো কি হলো, সাপ 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 সাপ। পরক্ষণে যখন আলো নিয়ে এসে দেখা গেল সেটা আদৌ সাপ নয়, সাপের মতোই আঁকাবাঁকা অবস্থাতে একটি দড়ি পড়ে আছে। এই যে দড়িটাকে প্রত্যক্ষ করার পরেও যে ধারণাটা তৈরি হয়েছিল এটা সাপ, আসলে কিন্তু সেটা সাপ নয়, এটা একটা অভাবই হয়েছিল, সেটা হচ্ছে আলোর অভাব। তো এই ধরনের অনেক কিন্তু আমাদের ভুল ধারণাও সংগঠিত হয়ে থাকে। তাহলে ধারণার যে পর্যায় বা প্রকার, সেটা আমরা প্রত্যক্ষ, অপ্রত্যক্ষ এবং ভুল, এইভাবে কিন্তু আমাদের ধারণাগুলো আমাদের মধ্যে সংগঠিত হয়ে থাকে। এই চলে গেল ধারণা গঠনের প্রকারভেদ। এরপরে আসি ধারণার বৈশিষ্ট্য। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ যে ধারণা যে তৈরি হচ্ছে, এ ধারণার বৈশিষ্ট্যগুলো কি কি। প্রথমে বলি যে আমাদের যে ধারণা তৈরি হয়, কারণ পৃথিবীতে বা পার্থিব জগতে যা কিছু বিষয় আছে বা বস্তু বলো যা কিছু আছে, প্রত্যেকটা ধারণা কিন্তু আমাদের কারোরই পক্ষে সম্ভব নয়। তবুও আমরা শিক্ষা ক্ষেত্রে কি দেখেছি যে আমাদের যেগুলো প্রথাগত শিক্ষার ক্ষেত্রে প্রয়োজন হয়, সেগুলোকে কিন্তু আমাদেরকে ধারণা নিতে হয়, ধারণা আমাদের জন্মাতে হয়। তা না হলে পরবর্তী পর্যায়ে নতুন কোনো ধারণা আমরা গঠন করতে পারবো না, আমাদের হবে না। তাহলে বৈশিষ্ট্যগুলো জেনে নিই। প্রথমে হচ্ছে প্রত্যক্ষ লব্ধ অভিজ্ঞতা। এই প্রত্যক্ষ লব্ধ অভিজ্ঞতা কি না, প্রত্যক্ষ শিশুদের ক্ষেত্রে বিশেষ করে এরা প্রত্যক্ষ যত বেশি করবে, তাদের মধ্যে ধারণা কিন্তু তত বেশি জন্মাবে। যে কোনো বিষয়, ওই যে বললাম যে কখনো হতে পারে একটা মডেল, একটা কোনো পিকচার চার্ট, একটা কোনো রিয়েল কোনো বস্তু হতে পারে, সেগুলো এরা যত প্রত্যক্ষণ করবে তত বেশি কিন্তু এদের অভিজ্ঞতা, ধারণার ক্ষেত্রে অভিজ্ঞতা হবে। দ্বিতীয়ত হচ্ছে কি বস্তুগত অভিজ্ঞতা। বস্তুগত অভিজ্ঞতা কি না, যখন কোনো একটা বস্তু ওরা দেখছে শৈশব অবস্থাতে, তখন তাদের যে ধারণা তৈরি হচ্ছে, এরা যখন এদের মধ্যে যখন বৃদ্ধি এবং বিকাশ ঘটছে, এদের মধ্যে পরিণমন হচ্ছে, তখন কি হচ্ছে, এরা বিমূর্ত বিষয়গুলোকে ভাবতে পারছে। দুঃখ, চিন্তা, বিভিন্ন জিনিস যে বিমূর্ত জিনিসগুলো, এদের কিন্তু বস্তুগত অভিজ্ঞতা থেকে আস্তে আস্তে সেই বিমূর্ত থেকে মূর্ত গুলোকেও মূর্ত অবস্থাতে নিয়ে আসতে পারছে। এবং ব্যক্তিগত বৈষম্য, হ্যাঁ, আমরা বলতেই পারি যে ধারণা প্রত্যেকের কিন্তু সমান নয়, হতে পারেও না। কারণ তার বুদ্ধাঙ্ক, তার চিন্তন শক্তি, তার প্রত্যক্ষণ করার ক্ষমতা, এইগুলোর উপরে নির্ভর করে ব্যক্তির মধ্যে কিন্তু বৈষম্য দেখা দেয়। দেখবে কখনো দুটো শিশুকে কোনো একটা জিনিস প্রত্যক্ষণ করানো হচ্ছে,
সেক্ষেত্রে তাদের ধারণার কিন্তু পার্থক্য হতে পারে। এছাড়া বাচনিক বিকাশ নির্ভর ধারণা হচ্ছে বাচনিক বিকাশ নির্ভর। বাচনিক বিকাশ যার যত ভালো, তার ধারণা ক্ষেত্রটা কিন্তু ততটা ভালো হবে। বোঝা গেছে? এরপরে আছে সংখ্যাগত বৈশিষ্ট্য। সংখ্যাগত বৈশিষ্ট্যটা কি না, আমাদের এই ধারণাটা হচ্ছে অসংখ্য অসংখ্য ধারণা। বলছি পৃথিবীতে প্রচুর প্রচুর পরিমাণে যেসব জিনিসগুলো আছে জানার বা জ্ঞান অর্জন করার, সেগুলো সমস্ত ধারণা হয় না, অসংখ্য ধারণা। এবং এই ধারণাগুলো যেমন অসংখ্য আছে, ধারণার ক্ষেত্রগুলোও কিন্তু ভাগ আছে। বিভিন্ন ক্ষেত্রে ধারণাগুলো বিভিন্নভাবেই কিন্তু সংগঠিত হয়। স্থান, কাল, পাত্র, বিভিন্ন সময়, ছোট বড়, বিভিন্ন আকার আকৃতি, যেগুলো বিভিন্ন ধরনের কিন্তু আমাদের কি হয়, অসংখ্য ধারণা তৈরি করে। এরপরে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে শেষ যে পয়েন্টটা, জটিল প্রক্রিয়া। আগেই বলেছিলাম যে ধারণা একটা জটিল প্রক্রিয়া। কেন না, ধারণা গঠনের ক্ষেত্রে অনেকগুলো স্তরকে অতিক্রম করতে হয়। সেই স্তরগুলো কি না, প্রথমে হচ্ছে প্রত্যক্ষণ। আমরা প্রথমে যে বস্তুটাকে দেখছি সেটা প্রত্যক্ষণ করা হচ্ছে, তাহলে প্রথমে প্রত্যক্ষণ করছি, তারপরে সেটাকে বিশ্লেষণ করছি। কালো না সাদা, না বড় না ছোট, বিভিন্ন ধরনের বিশ্লেষণ করছি। তারপরে না তুলনা করছি, একটা শ্রেণীর মধ্যে যে বিভিন্ন বস্তুগুলো আছে তার মধ্যে তুলনা করছি। এখানে সাদৃশ্য হতে পারে, বৈসাদৃশ্য হতে পারে, বিভিন্ন ধরনের তুলনাগুলো আমরা করছি। তারপরে সেই তুলনার করার পরে এগুলোকে পৃথকীকরণ করছি, বাদ দিয়ে দিচ্ছি, এগুলোকে আলাদা করে দেখছি। কেমন, ধরো আমরা পশুর কথা বলি, তাহলে একটা ছাগল আর একটা গরু, এদের পৃথকীকরণ করতে গেলে হবে ছাগলটা আকারে আকৃতিতে ছোট, গরুটা বড়। তারপরে আরো হতে পারে দুজনেরই ল্যাজ আছে, গরুর ল্যাজটা বড় তুলনামূলক, ছাগলের ল্যাজটা ছোট। এইভাবে পৃথক করছি, পৃথকীকরণ। তারপরেই আসছে সামান্যীকরণ। এই সামান্যীকরণ বিষয়টা হচ্ছে কি না, গরুর 4টা পা আছে, ছাগলেরও 4টা পা আছে, ওর 2টো কান আছে, এরও 2টো কান আছে, ওর একটা ল্যাজ আছে, এরও একটা ল্যাজ আছে। এই বিষয়গুলোকে আমরা সামান্যীকরণ করছি। সামান্যীকরণ করার পরে যে স্তরটা আসছে সেটা হচ্ছে নামকরণ। অর্থাৎ এরপরে আমরা তার একটা নামকরণ করছি, গরু, ছাগল, এটা ভেড়া, এই নামকরণ। এটা হচ্ছে কি ভাষাগত দিক, ভাষা দিয়ে এটাকে আমরা প্রকাশ করছি, তখন এটা হচ্ছে নামকরণ। ঠিক আছে? তাহলে দেখো, আমরা যে আবার বিষয়টাকে আলোচনা করব সেটা হচ্ছে কি ধারণা গঠনের বা বিকাশের পর্যায়। তো এটা আমরা বলছিলাম বৈশিষ্ট্যের ক্ষেত্রে শেষ পয়েন্টটা যেটা জটিল প্রক্রিয়া। আসলে সেই জটিল প্রক্রিয়াটা হচ্ছে ধারণা গঠন বা বিকাশের একটা পর্যায়। এটা দিয়ে প্রশ্ন হতে পারে, যার জন্য আমি এই বিষয়টা কিন্তু আবার লিখলাম, যে আলোচনা করা হয়ে গেছে যে এই জটিল প্রক্রিয়াটা কি না, পর্যবেক্ষণ, বিশ্লেষণ, তুলনা, পৃথকীকরণ, সামান্যীকরণ এবং নামকরণ। এইটাই হচ্ছে কি না ধারণা গঠন বা বিকাশের পর্যায়। যদি এটা প্রশ্ন দেয় যে ধারণা গঠনের বা বিকাশের পর্যায়গুলি আলোচনা করো, তাহলে মোটামুটি এই যে 5টা বা 6টা পয়েন্ট দেওয়া আছে, এই 6টা পয়েন্ট দিয়ে দিলেই বাস তোমাদের রেডি হয়ে গেল 5 নম্বরের একটা প্রশ্ন। কেমন? তাহলে এটাই হচ্ছে আমরা বৈশিষ্ট্য দেখেছিলাম যে একটা জটিল প্রক্রিয়া। এরপরে আসি আমরা যেটা, সেটা হচ্ছে কি না শিক্ষাক্ষেত্রে ধারণা গঠনের প্রয়োজনীয়তা। আগেও বলেছি, এখনো বলছি, যে যেহেতু আমরা শিক্ষা বিজ্ঞান বিষয়টা পড়ছি, সেক্ষেত্রে শিক্ষা বিষয়ক যে বিষয়গুলোকে আমরা আলোচনা করছি তার একটা কিন্তু গুরুত্ব সবসময় থাকবে। ফলে কি হচ্ছে, এই শিক্ষা ক্ষেত্রে ধারণা গঠনের যে প্রয়োজনীয়তা, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এখন
ধারণা গঠনের ক্ষেত্রে শিক্ষায় কি কি প্রয়োজন হচ্ছে, মানে এটা আমাদের সহায়ক কোথায়, সেই বিষয়টা জানবো। এসো, ধারণা গঠনের ক্ষেত্রে প্রথমে আমরা প্রথম পয়েন্টে আলোচনা করছি শিখন পরিবেশে জটিলতা হ্রাস। অর্থাৎ যখন আমাদের মধ্যে পূর্ববর্তী একটা ধারণা থাকছে, তখন আমাদের কিন্তু শিখন যখন আমরা করছি, তখন সেই ক্ষেত্রে আমাদের জটিলতা কিন্তু হ্রাস হয়ে যাচ্ছে, জটিলতা থাকছে না। যেমন ধরো একটা ছোট্ট শিশুকে যখন আমরা তার সংখ্যাগুলোকে শিখিয়েছিলাম, পরবর্তী পর্যায়ে যখন তার বৃদ্ধি এবং বিকাশ হচ্ছে, সেই ক্ষেত্রে কি হচ্ছে, যোগ করার ক্ষেত্রে, বিয়োগ করার ক্ষেত্রে, সরল করার ক্ষেত্রে তখন তার পূর্ববর্তী যে ধারণা ছিল অর্থাৎ সংখ্যার ধারণা, সে অনুযায়ী কিন্তু আমাদের কি হচ্ছে, জটিলতাটা কিন্তু হ্রাস হয়ে যাচ্ছে, এই জটিলতাটা আর থাকছে না। কিন্তু যদি এটা না হয়, তাহলে পূর্ববর্তী আবার যে জ্ঞানটার প্রয়োজন আছে অর্থাৎ ধারণার প্রয়োজন আছে, সেটা তাকে দিতে হবে। ফলে কি হবে, শিখনটা অত্যন্ত জটিল হয়ে যাবে। পরিষ্কার হয়ে গেছে। এরপরে আসো দ্বিতীয় পয়েন্টে, কাজের শ্রম লাঘব। এটা উভয়ের ক্ষেত্রে শ্রম লাঘব, এটা উভয়ের ক্ষেত্রে, একজন শিক্ষার্থীর ক্ষেত্রে যেমন শ্রম লাঘব হয়, একজন শিক্ষকের ক্ষেত্রেও কিন্তু সেটা শ্রম লাঘব হয়। অর্থাৎ যখন শিক্ষার্থীর পূর্ববর্তী জ্ঞান থাকবে, তখন নতুন কোনো একটা বিষয়কে শেখানোর ক্ষেত্রে শিক্ষক কিন্তু তাকে খুব বেশি বেগ পেতে হবে না, যেহেতু তার সেই বিষয়ে ধারণা আছে। উনি যখনই সেটাকে উপস্থাপন করবেন, তখনই শিক্ষার্থী তার সেই ধারণাটাকে কাজে লাগিয়ে নতুন একটা শিখন কিন্তু খুব সহজে করে নিতে পারছে। তৃতীয়ত হচ্ছে অভিজ্ঞতা সংরক্ষণ। হ্যাঁ, ধারণা গঠনের ক্ষেত্রে কি হচ্ছে, যত বিষয়ের উপরে ধারণা গঠন করা হচ্ছে, তত বেশি তার সংরক্ষিত হচ্ছে ধারণা, অর্থাৎ যেটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলো পরবর্তী পর্যায়ে সে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করতে পারবে। তাহলে এই অভিজ্ঞতা সংরক্ষণ করা হচ্ছে। চতুর্থ পয়েন্ট হচ্ছে সহজে সমস্যার সমাধান। যত বেশি ধারণা সংগঠন হবে, মস্তিষ্কের মধ্যে সেই ধারণাগুলো থাকবে, পরবর্তী পর্যায়ে একটা শিশু যখন কোনো সমস্যায় পড়বে, তখন তার সেই সমস্যাটা সমাধানের ক্ষেত্রে সহায়ক হবে পূর্ববর্তী সংরক্ষিত সেই ধারণাটা। তাহলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে কোনো সমস্যার যদি সমাধান করতে হয়, তাহলে পূর্ববর্তী যদি ধারণা থাকে, ধরো আমি বলছি কোনো একটা সিনেমা হচ্ছে, শুটিং চলছে, সেখানে কোনো একটা ঘরে আগুন লাগাচ্ছে, খড়ের ঘর একটা তৈরি করা আগুন লাগাচ্ছে, এটা তো তারা ইচ্ছাকৃত করছে, সেখানে তোমার ধারণাতে কিন্তু সেটা আছে, তুমি ছুটে যাবে না সেখানে জল নিয়ে এসে তাদের সেই আগুন নিভিয়ে দেওয়ার জন্য। কিন্তু বাস্তবে যদি অন্য একটা কোনো খড়গাদাতে কিংবা ধরো একটা ঘরে আগুন লেগে যায়, তখন তোমার ধারণা আছে যে আমাকে বালতি নিয়ে ছুটতে হবে কোনো জলাশয় থেকে, বা জলের আশ্রয় যেখানে আছে সেখানে নিয়ে গিয়ে সেই আগুনটাকে নেভানো, বা কোনো একটা পাম্প বা কিছু একটা সেট করে দিয়ে সেই আগুনটাকে নেভানোর জন্য। তাহলে এই যে ধারণাটা যখন থাকবে, তখন আমরা যে কোনো সমস্যার সমাধানটা করতে পারবো। যদি ধারণা না থাকে, তাহলে সেই সমস্যার সমাধান আমাদের করা সম্ভব হবে না। এরপরে আসি ভবিষ্যৎ জ্ঞান লাভ। অবশ্যই আমাদের এই ধারণাগুলো যত সংরক্ষণ হবে, আমরা মস্তিষ্কে যত ধারণাগুলোকে ধারণ করে রাখতে পারবো, ভবিষ্যতের ক্ষেত্রে কি হবে, সমস্যার সমাধানের ক্ষেত্রে, কোনো একটা নতুন কোনো শেখার ক্ষেত্রে, বিভিন্ন কাজের ক্ষেত্রে কিন্তু আমাদের সহায়ক হবে। বোঝা গেছে বিষয়টা? তাহলে অবশ্যই বলতে পারি যে শিক্ষা ক্ষেত্রে ধারণা গঠনের প্রয়োজনীয়তা আছে, এবং সেটা বিভিন্ন শিক্ষা হতে পারে। আমরা যেমন বলছি একটা প্রথাগত শিক্ষা, অপ্রথাগত বা প্রথা বহির্ভূত শিক্ষা, যা কিছু হোক না কেন। আর সবসময় একটা কথা খেয়াল রাখতে হবে যে আমাদের ধারণার বলছিলাম ধারণা অসংখ্য, আমাদের পার্থিব জগতের সমস্ত ধারণা কিন্তু আমরা ধারণ করতে পারি না, আমরা জ্ঞাত নই, সম্ভব নয়। তবু আমাদের শিক্ষা ক্ষেত্রে, শিখনের ক্ষেত্রে যে যে সমস্যার সমাধানগুলো আমাদেরকে করতে হয়, তার পূর্ববর্তী ধারণাগুলো শিক্ষক আমাদের ধারণা দিয়ে থাকেন। ক্লিয়ার? এরপরে আসো আরেকটা বিষয় নিয়ে আলোচনা করছি, যে ধারণা গঠনের ক্ষেত্রে শিক্ষক এবং শিক্ষিকার ভূমিকা কি। অবশ্যই একটা কোনো নতুন শিক্ষা বা জানা বা জ্ঞান অর্জনের প্রক্রিয়া যখন তিনি
দিচ্ছেন বা সেটাকে উপস্থাপন করছেন, তখন একটা শিক্ষককে অবশ্যই তার ধারণা থাকতে হবে। কেন না, আমরা বলছিলাম যে ধারণাটাই হচ্ছে একটা জটিল প্রক্রিয়া। অতএব শিক্ষক যদি সেই বিষয়ে ধারণা না রাখেন, তার না থাকে, তাহলে কিন্তু সেই বিষয় সম্বন্ধে তিনি বিষয়গুলোকে মুক্ত করতে পারবেন না। তাহলে এসো আমরা দেখে নিই, কয়েকটা পয়েন্ট আমরা এখানে করেছি। যে ধারণা গঠনের উদ্দেশ্য প্রকাশ, অর্থাৎ যখন একজন শিক্ষক তার শিক্ষাক্ষেত্রে, বিদ্যালয়ে হোক অন্য কোথাও, যখন শিক্ষা দান করছেন, কোনো একটা বিষয়কে নিয়ে যখন তিনি বোঝাচ্ছেন, তখন কি করতে হবে না, ধারণা গঠনের উদ্দেশ্য প্রকাশ করতে হবে। যে বিষয়টা তিনি পড়াবেন অর্থাৎ ধারণা দেবেন, সেই বিষয়টা সম্পর্কে শিক্ষার্থীদেরকে অবগত করতে হবে। তাকে সেই ধারণা সম্পর্কে একটা ধারণা প্রথমেই দিতে হবে যে এটা আমরা করতে চলেছি। বুঝতে পারছো? দ্বিতীয়ত হচ্ছে যে শিক্ষার্থীর প্রস্তুতিকরণ। অবশ্যই একজন শিক্ষার্থী, তাকে কিন্তু যে বিষয়ে ধারণা দেওয়া হচ্ছে তাকে প্রস্তুতি আগে করতে হবে, তাকে প্রস্তুত করতে হবে। এই প্রস্তুতগুলো বিভিন্নভাবে তৈরি করা যেতে পারে। একজন শিক্ষক তার বাচনিক, তার বলার স্টাইল, তার বিভিন্ন বডি ল্যাঙ্গুয়েজ, বিভিন্নভাবে তিনি আদব কায়দা করবেন। এই জন্য শিক্ষকতার কাজটা সত্যিই জটিল কাজ। কারণ সঠিকভাবে ধারণা দেওয়ার ক্ষেত্রে একজন শিক্ষকের অত্যন্ত পরিশ্রমী হতে হয়, অত্যন্ত কি বলবো, যে সমস্ত বিষয়ের প্রতি তাকে ধারণা রাখতে হয়, তবে গিয়ে বিমূর্ত বিষয়গুলোকে তিনি মূর্ত করতে পারবেন। তাহলে শিক্ষার্থীদের প্রস্তুত করেন। আমি তোমাদের আরেকটা উদাহরণ দিয়ে বুঝতে পারবে যে কোনো গবেষণার ক্ষেত্রে, কোনো কিছু উৎপাদনের ক্ষেত্রে, এই ক্ষেত্রে যদি ইতরই হোক, প্রাণী হোক, ইতর প্রাণী বা মানুষ যেই হোক না কেন, তাকে নিয়ে যখন পরীক্ষা করতে হবে, তখন তার চাহিদা বা সেই প্রাণী বা মানুষ, তাকে কিন্তু প্রস্তুত থাকতে হবে। আর প্রস্তুতটা থাকতে হবে, যেমন আমরা বলছিলাম প্যাভলোভীয় বা বিভিন্ন ধরনের যে মনোবিজ্ঞান সম্মত যে টেস্টগুলো রয়েছে, তাতে ইঁদুর বলো, বিড়াল বলো, শিম্পাঞ্জি বলো, তাদেরকে কি করেছে, ক্ষুধার্ত রেখেছে। যদি ক্ষুধার্ত না রাখে, তাহলে যে বিষয়গুলো তাকে উদ্দীপিত করবে সেটা দিলেও হবে না। মাছ দিলে বিড়াল খাবে না, শিম্পাঞ্জিকে কলা দিলে খাবে না, সেটা পেট পুরে খেয়ে নিয়েছে, তার তো সেই ক্ষুধা নেই, অর্থাৎ সে মানসিকভাবে প্রস্তুত নয়। ফলে কি হবে, সেই টেস্টটা করা যাবে না, সে তো নিশ্চিন্তে ঘুমোবে। তা এখন শিক্ষার্থীদের প্রস্তুতিকরণ তৈরি করতে হবে, যথোপযুক্ত উদাহরণ দান অবশ্যই। কারণ যখন কোনো একটা বিষয়কে তিনি উপস্থাপন করছেন অর্থাৎ শিক্ষক, তখন তার যথোপযুক্ত উদাহরণ দিতে হবে, যত বেশি উদাহরণ দেওয়া যাবে। এজন্য কি হয় যে সাবজেক্ট থেকে অবজেক্টে যেতে হয়, অর্থাৎ যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেই বিষয়ের সামঞ্জস্যপূর্ণ এবং অর্থের বিভিন্ন ধরনের উদাহরণগুলো কিন্তু স্যারকে দিতে হবে। তাহলে কি হবে, ধরো 5টা উদাহরণ দিয়েছি, 5টা উদাহরণের মধ্যে তোমার যেটা পূর্ববর্তী ধারণার ক্ষেত্রে সেই উদাহরণটা নিতে খুব সুবিধা হয়েছে, তাহলে কি হবে, যেটার জন্য তিনি ধারণা দেওয়ার চেষ্টা করছেন সেটা তোমার কাছে খুব সহজেই ধারণা এসে যাবে এবং তুমি জ্ঞান লাভ করবে। এরপরে এলো কি, প্রতিক্রিয়ার শক্তিশালীকরণ। এই প্রতিক্রিয়া শক্তিশালীকরণটা কি, ধরো কোন শ্রেণীতে যখন শিক্ষার্থী সে পঠন পাঠন করছে বা স্যার যখন পড়াচ্ছেন তখন সে পড়াটা শুনছে, তাদের মধ্যে কিন্তু একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এখন এই প্রতিক্রিয়াটা শিক্ষক কি করবেন না, একে আরো বেশি শক্তিশালী করবেন বিভিন্ন ধরনের উদাহরণের মাধ্যমে। তাকে সে যে প্রতিক্রিয়া করছে সেই প্রতিক্রিয়াটা তার মধ্যে আরো শক্তিশালী হবে এবং সে শুনতে আগ্রহী হয়ে শুনতে সে কিন্তু প্রস্তুত হবে। তারপরে আমরা বলছি বৈচিত্র্যপূর্ণ অভিজ্ঞতার সুযোগ। বৈচিত্র্যপূর্ণ অভিজ্ঞতার সুযোগ, এখানে বিভিন্ন ধরনের উদাহরণ স্যার দেবেন। তার সাথে সাথে যেমন ধরো ছোট্ট শিশুকে যখন শেখানো হচ্ছে, তখন তাদেরকে প্রাথমিক অবস্থাতে যেসব বিষয়গুলোর উপরে ধারণা দেওয়া হয়, ধরো একটা আম,
এক্ষেত্রে যদি প্রত্যক্ষ করার জন্য একটা আমকে নিয়ে আসা হয়, কিংবা মডেল হিসেবে একটা আমের মডেল সেটাকে নিয়ে এসে তাকে দেখানো হয়, তাহলে সে কিন্তু অনেক বেশি সেটা ধারণ করতে পারবে, অর্থাৎ তার ধারণাটা একদম সঠিক জন্মাবে। এই জন্য কি করা হয় না, শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ধরনের টিএলএম, টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, অর্থাৎ পিকচার চার্ট হতে পারে, কখনো মডেল হতে পারে, গ্লোব হতে পারে, মানে শিক্ষা সহায়ক উপকরণ, এইগুলো যত বেশি শিক্ষার্থীদের কাছে দেওয়া হবে, তাদেরকে দেখানো হবে, তারা তত বেশি কি হবে না বৈচিত্র্যপূর্ণ অভিজ্ঞতার সুযোগ লাভ করবে। এরপরে আসি মূল্যায়ন। একজন শিক্ষক তিনি যে বিষয়টাকে তাদেরকে ধারণা দিচ্ছেন, সেই বিষয়টা সম্বন্ধে তাদের কতটা ধারণা হলো এটা যাচাই করার জন্য, জানার জন্য তিনি একটা মূল্যায়ন করবে, এবং সেই মূল্যায়নের দ্বারা তিনি বুঝতে পারবেন যে যে বিষয়টা তাকে আমি ধারণা দিয়েছি সে কতটা উপস্থাপন করতে পারছে। এখানে ভাষার দখল এবং সেই বিষয়ে তার ধারণা থাকলে বা হলে সে সেটাকে সুন্দরভাবে লিখবে, লিখে প্রকাশ করার চেষ্টা করবে, তার লিখন শৈলী, তার ভাষাগত দখল, সমস্ত বিষয়টাকে স্যার তখন মূল্যায়ন করে বুঝতে পারবেন যে হ্যাঁ, যে বিষয়টা ওকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি সেই বিষয়টা সে কিন্তু সঠিক ধারণা নিতে পেরেছে। বোঝা গেছে? আমরাও তো মাঝে মাঝে কি করছি না, একটা অধ্যায় শেষ হওয়ার পরে আমরা মক টেস্ট নিচ্ছি। তাতে কি হচ্ছে যে ওই যে বিষয়টা তোমাদেরকে পড়ালাম বা অধ্যয়ন করালাম সেই বিষয়ে কতটা তোমাদের ধারণা হয়েছে সেটা যাচাই করা হচ্ছে। এখন প্রশ্ন হলো, নিশ্চয়ই ধারণা বিষয়ে তোমাদের ধারণা হয়ে গেছে, কিন্তু আমার ধারণা পরিষ্কার হয়নি। কিসে? আরে তোমরা কমেন্টস করো, কমেন্ট করে আমাকে জানাও যে ভিডিওটা কেমন লাগছে, আমি যে তোমাদের কথাগুলো বলছি বা যেটা তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি সেক্ষেত্রে কোথায় ফাঁক ফোকর থেকে যাচ্ছে, এটা কমেন্ট করো, করে জানাও। তবে তো আমার ধারণা হবে যে হ্যাঁ, তোমাদের ধারণা বিষয়ে ধারণা হয়েছে এবং আগামী দিন সমস্ত বিষয়গুলোর ওপরে, অর্থাৎ সমস্ত টপিকের ওপরে ধারণা হবে। আর একটা কথা বলি, ভিডিও ভালো লাগলে লাইক করবে, অপরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করো। যারা নতুন দেখছো আজকে তারা অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করো, যাতে তোমরা নতুন নতুন ভিডিওগুলো পেয়ে থাকো। কেমন? ভালো থেকো।